ওঠো 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 ওঠো, ঘুমাতে দাও না। ঘুমাতে দাও না? এত বেলা পর্যন্ত মানুষ ঘুমায়? নাও, এই যে তোমার ব্যক্তি, ধরো। কই দেখে দেখে দেখে, এরকম চোখ বন্ধ করে চা খেলে তো ঠোঁটটা পুড়বেই। কি করবো বলো, চোখ বন্ধ করলে যে শুধু তোমাকেই দেখি, খুলতে মন চায় না, শুধুই বন্ধ করে। হয়েছে, আর ঢং করতে হবে না, ওঠো না প্লিজ, বাজার নিয়ে আসতে হবে। আবার বাজার? শাকিল, অফিসের গাড়ি চলে আসলে কিন্তু আমাকে একদম এক্সকিউজ দেওয়া যাবে না যে এখন বাজার করতে পারবো না। ওকে মহারানী। ওকে মহারাজা, এখন প্লিজ আপনি উঠেন, যান যান তো যান। যাচ্ছি বাবা। এই নাতাশা, নাতাশা, কি তুমি বের হচ্ছ? হ্যাঁ। এটা কি? বাজারের লিস্ট। বাজার? আচ্ছা, আজ মাসের কয় তারিখ বলো? তারিখ কি তুমি কি করবে? জিনিসপত্র ফুরিয়ে গেলে আনতে হবে না? এইভাবে বলছো কেন? বুঝতে হবে যে আমার কাছে টাকা নেই। আমি তো বুঝিয়ে বলছি, তাই না? ঠিক আছে, দাও। এত কিছু? আচ্ছা দেখি, কারো কাছ থেকে যদি লোন করতে পারি তাহলে নিয়ে আসবো। কি হলো? লোন করে বাজার করার কোনো দরকার নেই। আর এই লিস্টের জিনিসপত্র একটু পরে আনলেও চলবে। লক্ষ্মী বউ আমার, যেই শুনলে যে টাকা নেই অমনি প্রয়োজনটাকে তুড়ি মেরে উড়িয়ে দিলে না? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, যাও তোমার দেরি আচ্ছা হচ্ছে। ঠিক আছে, যাও। এই যাও। ওকে। সাহেব কখন গেল? এই তো একটু আগে। চা খাবি? না রে, বসবো না। আচ্ছা বইটাতে। আমার তো এখনো পড়াই শেষ হয়নি। কি বলছিস? এখনো পড়া শেষ হয়নি? আর কতদিন লাগবে? মনে হচ্ছে খুব রসিয়ে রসিয়ে বইটা পড়ছিস। বেশ ভালো লাগছে, এই ধরনের বই আমি আগে কখনো পড়িনি। এটা শেষ হলে আরেকটা দিব। যাবি? হ্যাঁ যাই রে, রান্নাটা ছেলে ফেলাটা দরকার। আরে না রে ভাই, এত ব্যস্ত আর হলাম কই। এই চাকরি বাকরি সামলে আমাকে সবকিছু করতে হয় বলেই বেশি সময় দিতে পারি না, এই আর কি। জি জি, দোয়া করবেন, সেদিন যদি আসে তবে চাকরি বাকরি ছেড়ে দেব। আরে না না, একটু বেশি বললেন। কবে বললেন? এই মাসে? এই মাসে ঠিক আছে, আপনি যখন বলছেন তখন এই মাসে 2টা দিন সময় আপনাকে দিতে পারি। না না, একটু বেশি বলছেন। আচ্ছা, নাটকের নাম কি? তোমায় আমার মিলে? ওয়াও, হোয়াট আ বিউটিফুল নেম। আরে না না, হিরো নিয়ে আমার কোনো চয়েস নেই, আপনারা যাকে ভালো মনে করবেন। ওকে,
আচ্ছা ঠিক আছে রহমান সাহেব, আমি তো আসলে অফিসে আছি, একটু বিজি আছি আর কি। তো এই নিয়ে ফাইনাল কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ওকে ওকে, খোদা হাফিজ। হ্যালো, কি করো? কি আর করব, তোমার সংসারের বুয়ার কাজগুলোই করছি। মানে? মানে কি, রান্না করছি। বাহ, চমৎকার বুদ্ধি বের করেছো না? আমাকে ভাত ডিম দিয়ে আর তুমি ভালো কিছু রান্না করছো না? কি চলে আসবো নাকি? এসে পড়লে তো খুব ভালোই হতো। তাই? সত্যি বলছো? হ্যাঁ, সত্যিই বলছি। জানো, একটু লাইনে থাকো তো, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি জি স্যার, জি 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 আমি এক্ষুনি আসছি। জি জি, আসসালামু আলাইকুম। সরি জান, বস এক্ষুনি আমাকে নিউ মার্কেট পাঠাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। কি আর করবে, চাকরি যখন করছো তখন তো বসের কথা শুনতেই হবে। ঠিক আছে, পরে ফোন দিও। ঠিক আছে, ভালো থেকো। বাই। ওকে বাই। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। মা গো, কবিরা আবার সালাম টালাম দিতে পারে নাকি? অবশ্যই, কেন এমন প্রশ্ন কেন করলে তুমি? না এমনি। এসো তো, এসো ভেতরে এসো। বলো, তোমার এবারে সফরটা কি ছোট না বড়? আর বলো না, ঢাকার বাইরে বসে লেখালেখির ঝুঁকি অনেক বেশি, আসতে আর যেতে একেবারে জান খতম। তা এবার কারটা খেলে, পাবলিশার না প্রডিউসার? এটা অবশ্য ভালো প্রশ্ন করেছো। মনে করো দুজনে ডাকি এসছি। কবি, বলো রীতি। আমি বলি কি, তোমার কলেজের চাকরিটা তুমি ছেড়েই দাও, ঢাকায় চলে আসো, তাহলে তুমি বেশি বেশি কাজ করতে পারবে আর তোমার পাবলিশার আর প্রডিউসারদেরকে অনেক সময় দিতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় আমি যদি লেখালেখি করবার জন্য ঢাকায় চলে আসি, তাহলে আমার লেখালেখির কোনো আইডিয়াও পাবো না, আমি লিখতেও পারবো না। কেন এমন কেন মনে হয় তোমার? কারণ হচ্ছে, মনে করো আমি একটা কলেজে চাকরি করি, সেটা আমার জন্য একটা সাইনবোর্ড, এই জন্য লোকে আমাকে অনেক সম্মান দিয়ে কথা বলে। আর মনে করো ঢাকায় আসতে এবং যেতে আমি লেখার নানান ধরনের প্লট পেয়ে যাই। এই যে গত বছর আমার একটা নাটক, ওই যে স্টেশন মাস্টার, দর্শক জরিপে শ্রেষ্ঠ নাটক হলো না, হ্যাঁ, ওই নাটকটার প্লট আমি ট্রেনে বাড়িতে যাবার সময় এক ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলাম। বলো কি? এই দেখো তো, তুমি তুমি এইরকম কেন বলো তো, এত কথা বলো কেন? তোমাকে আমি খেতে দিতেই ভুলে গেছি, দুপুর তো হয়ে গেছে, ভাত দিই, চলো ভাত খাবে। ভাতটা আমি খাবো না, বসো একসঙ্গে গল্প করি। আর খাবার দাবার নিয়ে তোমার একদম ভাবতে হবে না, আমি খাবার দাবার খেয়েই এখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চা তো খাবে নাকি? চা খাওয়া যেতে পারে। ওকে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে চা করে নিয়ে আসছি। ওকে দাঁড়াও, কিন্তু ততক্ষণ কি আমি এই ড্রয়িং রুমের সোফাতে বসে থাকবো, নাকি আমার জন্য বরাদ্দকৃত রুমটা রয়েছে? তোমার রুম তোমারই আছে, যাও তোমার রুমেই যাও। ও থ্যাংক ইউ। এখন থেকে যাবো
মায়ের নিয়ে যাবো আমি একা যাবো না মাইয়া মাইয়া আলাদা থাকে তোমরা মাইয়া বলে ঘুমানো দিবা একা থাকুন তো নয় ঘুমাই একা থাকিস স্যার কি বললেন? স্যার বললেন এগুলো ঠিক হয়নি, আবার ফাইল রেডি করে দিতে হবে। কোনটা ঠিক হয়নি সেটা দেখিয়ে দিয়েছে? আমি সেটা বলতে পারিনি স্যার। এই প্রাইভেট ফার্মের এই একটা হলো বড় সমস্যা। বড় ডিগ্রি থাকলে মাথার উপর বসিয়ে দেয়। আরে বেটা, তোরা কাজের কি বুঝিস? অভিজ্ঞতার একটা দাম আছে না? যত সব ফাইল আবার করতে হবে। স্যার আই এম সরি, টেম্পারটা লুজ করে ফেলেছিলাম। হ্যাঁ বলুন। কি করতে হবে বলে দিন, আমি কাল সকালে এসে সব ঠিক করে আবার সব ফাইল প্রিন্ট করে দেব। আচ্ছা দেখিয়ে দিব। স্যার আপনার ওই বন্ধুটি কি ঢাকায় আসেননি? রানা মাহমুদের কথা জানতে চাইছো? জি স্যার। আসে যায়, আবার কবে আসবে ঠিক জানি না, তবে আসবে মনে হয়। স্যার এবার এলে ওনাকে কিন্তু অবশ্যই অফিসে নিয়ে আসবেন। দেখি দেখি না স্যার, অবশ্যই আনবেন। জামি স্যার, রাব্বি স্যার ওনারাও বলেছেন। ওকে বাবা, এবার তুমি এসো তো। স্যার থ্যাংক ইউ। আচ্ছা আমি তাহলে আজকে উঠি রে। কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ একটু ফুপির বাসে যাব, ওখানে ফয়সাল আসবে, তারপরে দুজনে একটু বেরোবো। বা বেশ মজার তো। মজার কি, ফুপি অসুস্থ, না গেলে তো আর হচ্ছে না। এই রানা এসেছে কিন্তু। ও তাই, কবে এসেছে? দুপুরের পর। ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা দাঁড়া। রানা, আয় রানা, কি হলো আবার? এদিকে এসো, তোমাকে দরকার। আসছি। এই, এইভাবে এখানে কেন ডাকছিস? আরে তুমি কি বাইরের মানুষ না? তারপরও কি ব্যাপার? আবার কি হলো? বসো, তোমাকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে নাতাশা, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। সালাম ভাইয়া, কেমন আছেন? চমৎকার আছি, আপনি কেমন আছেন শুনি? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনার নামে এত শোনাচ্ছি যে এখন আমি বলে শেষ করতে পারবো না। তাই নাকি? তাহলে তো আমি ধন্য। ভাইয়া এখন একটু বাইরে যাচ্ছি তো এখন কথা বলতে পারছি না, অবশ্যই পরে এসে গল্প করবো। জি নিশ্চয়ই। আচ্ছা রীতি, তাহলে আমি এবার উঠি। আসি ভাইয়া, দেখা হবে। দেখা হবে। বাই বাই বাই। এই এসব কিনে কি আবার খ্যাতি অর্জন করেছো, একটু তো বিড়ম্বনা সহ্য করতেই হবে। ও আচ্ছা আচ্ছা, তাই না? আমার কি খেলা যা যাবে আর তোমাদের উপর দিয়ে যাবে। হ্যালো, কি রে দোস্ত তুই কই? আরে দেখ তাড়াতাড়ি চলে, আমরা বসে আছি। কি
আমি এখন কোথাও যেতে পারবো না, চলে আসো প্লিজ প্লিজ তাড়াতাড়ি। ওকে ভাই। কি বলে তোমার বন্ধু? সে এখন আছে অফিসার্স ক্লাবে, আমি ফোন করলাম, বলেছে তুই চলে আয়। যেতে পারো তো, কি জানি ওখানে গিয়ে তো কোনো নাচলে তুমি পেয়ে যাবে। এটা অবশ্য ভালো বলেছো, জায়গাটা আমার জন্য লোভনীয়, বাট কালকে আমার হাজার হাজার কাজ পড়ে আছে। এখন যদি সবকিছু গোছগাছ না করি তারা খেয়ে যাবে। এই তোমার ব্যাগে এগুলো কি? পত্রিকার লেখা, উপন্যাস এবং প্রডিউসারের জন্য কয়েকটা নাটকের প্লট। প্রডিউসার শুনে যেটা পছন্দ করবে তাতে শুধু সংলাপগুলো বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। কি বলছো রানা? পাঠকরা তোমাকে এক নামে চেনে, তুমি যদি এখন প্রডিউসারদের মর্জি মাফিক গল্প লেখো। আর এতে তুমি ব্যাপারটা এভাবে দেখছো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো তুমি একটি কমেডি ধাঁচের নাটক বানাবে, আর আমি যদি তোমাকে পুতু পুতু রোমান্টিক টাইপের একটা গল্প দিই, তোমার পোষাবে? পোষাবে না। সেক্ষেত্রে আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে তুমি যা পছন্দ করবে ঠিক সেই রকম কিংবা তার কাছাকাছি কোনো স্টোরি তোমাকে দেয়া, তাতে করে আমাদের দুজনেরই সুবিধা হলো। না 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 না, এটা একদম ঠিক না। তোমার মতো একটা জিনিয়াসকে ডিকটেট করবে এই আলু পটল ব্যবসায়ীরা? সরি, আমি এটা একদমই মানতে পারছি না। এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে আমার একটা থিওরি আছে, আর থিওরিটা হচ্ছে টোটাল বিষয়টা মন থেকে মুছে ফেলা, ভুলে যাওয়া, বাদ দেওয়া। তোমার কথাটা একটা লজিক্যাল ব্যাখ্যা দাও। তোমার এই বাদ দাও এবং ভুলে যাও এই লজিকটা কিন্তু আমি নাও অ্যাকসেপ্ট করতে পারি। তুমি যদি অ্যাকসেপ্ট না করো সেক্ষেত্রে আমার ব্যাখ্যাটা হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে দুজনেরই মন রক্ষা করবার জন্য একটি সন্ধি চুক্তি বলতে পারো। তোমার মতো লেখক যা লিখবে তাই পাঠক পড়বে, আর প্রডিউসার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া তোমার ঠিক হবে না। যদি তুমি তোমার প্রডিউসারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতেই চাও, তাহলে তোমার ওই 600 ছোট গল্প আর 56টা উপন্যাস নিয়েও কিন্তু তোমার পাঠকদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া উচিত। কারণ তোমার সব গল্প আর উপন্যাস তো সবার পছন্দ হয়নি, তাই না? কোথায় যেন গেল ওই যে সালাদটা কি আনতে? তাহলে বসে কেন, শুরু কর। আরে না, বেচারি সারাদিন কষ্ট করে রান্না করেছে, এখন ওকে ছাড়া শুরু করি কিভাবে? আসুক, একসঙ্গে তিনজনে মিলে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সামনে তোর গ্যাপ কবে আছে বলতো? আমার গ্যাপ কেন বলতো? আরে একবার আমার অফিসে যাব। তোর অফিসে আমার আবার কি কাজ? শোন, আমার অফিসের স্টাফগুলো ভীষণ বদ। তুই যে আমার জানের দোস্ত, একদমই বিশ্বাস করতে চায় না। তুই একদিন অফিসে আমার সাথে যাবি, তাহলে ওরা বিশ্বাস করবে যে তুই আমার দোস্ত। ও এই কথা না? ইয়াস। আর তুই একটা জটিল মানুষ, এত উপন্যাস, এত নাটক, এত কিছু লিখিস, কোথাও ওই বান্দার নাম আর তার ওয়াইফের নামটা দিস না। দিলে তোর কি এমন ক্ষতি হয়? কিপটে কোথাকার। কি হলো? হলো? আরে বাবা, খিদে তো পেট একদম। জলদি নিয়ে এসো। আসছি। আরে শোনো বন্ধু, শোনো, মনে কর তোর জন্য আমি একটা মহাকাব্য লিখে ফেলব। তাতে লেখা থাকবে একজন কবিকে, একজন লেখককে, মানে একজন সাহিত্যিককে একজন মানুষ কিভাবে নিঃস্বার্থভাবে অল টাইম সাপোর্ট দিয়ে গেছে। তুই লিখে রাখিস, আমি লিখে দেবো। লিখেছিস? হ্যাঁ, আমি মরার পরে লিখিস। আমার লাশটা যখন মরে একদম ভূত হয়ে থাকবে, তখন একটা সাদা পাথরের গায়ে লিখে আমার কবরের গায়ে লাগিয়ে রাখিস। কবি বন্ধু শাকিল আহমেদ। তুই পারিস। কি ব্যাপার? তোমরা এখনো শুরুই করনি? আরে শুরু করতে চেয়েছিলাম, ওই তো মানা করলো।
শুরু করেননি কেন? আপনার ভয়ে। আপনি সারাদিন কষ্ট করে রান্না করেছেন, এখন যদি আপনাকে ফেলে আমরা দুই বন্ধু খেয়ে ফেলি তাহলে আপনি খেপে যেতে পারেন, আর আপনি যদি খেপে যান তাহলে এই মাঝরাতে আমাকে ঘর থেকে বের করে দেবেন। ভাইরে, ঢাকা শহরে আমার লক্ষাধিক পাঠক রয়েছে, ভক্ত রয়েছে, এরকম একটি থাকবার জায়গা আমি আর কোথাও পাবো না। এরকম সুযোগ আমি হারাতে চাই না ভাই। তাই এত ভয় পাও? না না, আমরাও তোমাকে বের করবো না। শত হোক তুমি আমাদের বন্ধু, তাছাড়া তুমি একজন সম্মানিত লোক, একজন লেখক, একজন কবি, ইত্যাদি ইত্যাদি। কিরে, ঝগড়া করছিস নাকি? আরে না না, সেরকম কিছু না। তা কিরকম কিছু সেটা শুনি। তোমার বন্ধু আলু পটল ব্যবসায়ীদের জন্য ফরমাইশ লিখে থাকে। কত আর হবে, 20 বছর তো হয়েছে, তাই না? হ্যাঁ, এটা নিয়েই তো ওর সাথে কথা বললাম। রীতি তো ঠিকই বলেছে, তুই এখন বছরে 2-1টা লিখবি ক্লাসিক্যাল, যেটা নিয়ে সমাজের সবাই আলোচনা করবে, সমালোচনা করবে। তুই কেন এইসব আলু পটলের ব্যবসায়ীদের কাছে যাস? আরে বাবা, আমি তো নিজে থেকে কারো কাছে যাচ্ছি না। কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর যদি আমার কাছে কোনো লেখা চায়, আর সেরকম লেখা যদি আমার কাছে থাকে, আমি সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তো অন্য কোনো কিছু নেই। মানে বিজ্ঞাপন লেকচারটা আপাতত বন্ধ কর, খিদে লেগেছে, খেতে শুরু কর। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ইয়াস। একদম দেশি কই মনে হচ্ছে। তোমার তো সবকিছু দেশি মনে হয়। দেখ, ভালো করে চেয়ে দেখ। আরে না, ওই তো বাজার করলো। বাজার করতে জানে নাকি গালাটা? আমি না, অবশ্য বিয়ের পর সবাই একটু লাভই করে। সেটা বোঝা যাচ্ছে। তুই বিয়ে কর, তারপর বুঝবি। থ্যাংক ইউ। আর দেখো চামচ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নাও, শুরু করো। মাছের কাঁটা বেছে দাও। এখন থেকে মাছের কাঁটা না বাঁচতে পারলে মাছ নিয়ে আসবে। তুমি তো জানোই আমি মাছ বেছে খেতে পারি না। এত তাড়াতাড়ি ভালোবাসা ফুরিয়ে গেল? মানে কি? আচ্ছা, বিয়ের আগে তুমি কি কি বলেছিলে মনে আছে তো? আমি তো তোমার মতো আর গাধা স্টুডেন্ট ছিলাম না যে সহজে সব কিছু ভুলে যাবো। যদি ভুলে নাই যাও তাহলে নাও, শুরু করো। আচ্ছা, আমরা যদি কোনো ইনভাইটে যাই তখন তুমি কি করবে? কি আর করবো, সেখানেও তুমি খাইয়ে দেবে। তুমি কি পাগল হয়ে গেছো? আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কি আর বলবে, বলবে দেখ দেখ ওদের মধ্যে কত প্রেম। চাই, ঢং ঢং করো, নাও খেয়ে নাও। নাও, তাহলে মাছটা বাঁচো। বেছে দিতে হবে? ঠিক আছে, আজকের জন্য। এরপর থেকে কিন্তু আমি আর বেছে দিতে পারবো না। খাও, শেষ করো। শেষ পর্যন্ত মাছটা আমাকে বাঁচাচ্ছে। কেন, কোন ভালোবাসা কমে যাচ্ছে নাকি? এখন আবার বলবা না যে তোমাকে খাওয়াই দিতে। তা তো দিবেই। সেটা পারবো না। দাও, আমার মুখে একবার দাও। না, ঠিক আছে, আমি খাচ্ছি না। ঠিক আছে, কি আর করা। থ্যাংক ইউ মাছ বাছার জন্য। না, তুমি খাও। ওকে, একটু পানি দাও। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? করছি না রে, খাওয়া দাওয়ার পরে খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। তোর লেখক মানুষ, তখন যে কি ভাবিস। বাই দ্য ওয়ে, এই তোর লেখা সিরিয়ালটা নাকি এখন খুব জনপ্রিয়তা পেয়েছে।
তুই কেমন করে বুঝলি? তোর তো টেলিভিশনের সামনে বসবার সময় হয় না, ব্যস্ত মানুষ। আরে না, ওই যে আমার পিএস অনিলা, ও বললো তোর সিরিয়ালটা নাকি দেখার জন্য সবাই টিভির সামনে অধীর আগ্রহে বসে থাকে, এমনকি এই যে বিদেশি সিরিয়ালও তারা দেখে না। আসলে দোস্ত, পুরোটাই হচ্ছে একটা টিম ওয়ার্ক। দেখ, আমার লিখবার কথা আমি লিখে দিয়েছি, ডিরেক্টর তার ইউনিট নিয়ে ভালো কাজ করেছে, আর প্রডিউসার তার সাধ্য মতন হেল্প করেছে, ব্যাস ব্যাটে বলে হয়ে গেল। আরে তুই শত হলে আমার বন্ধু না, একটা ব্যাপার আছে না? আচ্ছা, তুই তো আমাদেরকে নিয়ে একটা গল্প লিখতে পারিস, লিখ না প্লিজ। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি একেবারে মানুষের মনের কথা লিখবার চেষ্টা করেছি। মানুষ দৈনন্দিন জীবনে যা করছে তাই ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি। আর মনে কর, মানুষের কথাগুলো নাটকের ঢং থেকে একটু ভিন্ন করেছি, ব্যাস এটুকুই তো। আচ্ছা রানা, আমি আর ঋতিক তোর কেমন বন্ধু? বড় বন্ধু। মুখ থেকে বলিস না, হার্ট থেকে বল। তুই না, আরে বাবা বললাম তো, তুই এবং রীতি আমার অত্যন্ত 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 ঘনিষ্ঠ বন্ধু। ওকে, আরেকটা প্রশ্ন করি, কর। সত্যি করে বলবি? বলবো। আগে 3 সত্যি বলে নে। সত্যি সত্যি সত্যি। এবার বল, আল্লাহর রাস্তে কি বলবি? তুই কি রীতিকে ভালোবাসতি? না, একদমই না। ওর কাছ থেকে কোনো দুঃখ পেয়েছিস? না। তাহলে শালা তোর কোনো লেখায় আমাদের নাম নেই কেন? আরে বাবা বাবা, বলছি তো লিখবো। দেখ, তোদেরকে নিয়ে আমি হেভি ইন্টারেস্টিং একটা স্টোরি বিল্ড আপ করবার চেষ্টা করছি, আমাকে একটু সময় দে তো। কত বছর পর লিখবি সেটা বল। বললাম তো, মাই ডিয়ার বন্ধু, অবশ্যই 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 লিখবো। থ্যাংক ইউ। আয়, খোলা বাতাসে নিঃশ্বাস নেই। হ্যাঁ, দুজনে মিলে একসঙ্গে বুক করে নিই। চল ঘরের ভিতর গিয়ে নিঃশ্বাস নেই, সেটা আরো ভালো হবে। চল চল ঘরে চল। প্রীতি, আমার ব্যাগটা নিয়ে এসো। আমার ঘড়ি। থ্যাংক ইউ। এই উল্লুকটা কোথায়? আর বলো না, সকাল সকালই তো বেরিয়ে গেছে। বললো কি নাটকের শুটিং আছে, স্পটে গেছে। এই লেখালেখি করে ওরা এই বিয়ের সাথে করার বাবা। তুমি তো করেছো। করেছি বলেই তো সকালের ঘুমটা ভাঙতে চায় না। তোমার অফিসের গাড়ি চলে এসেছে। গাড়িটা একটু দেরি করে আসলে কি আমার ভয় বলো তো? মানে কি? যাও যাও যাও। কি যাও। উপন্যাস আর নাটকের স্ক্রিপ্ট লেখে, সবসময় তো তাই দেখি। ফয়সালকে বলেছি ওনার কথা। তাই? তারপর? অনেক খুশি হয়েছে শুনে। আচ্ছা শোন, বল। আমাদের বাসায় রানা ভাইয়ের সহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যাপারটা হয়েছে, আমি নিতান্ত সামান্য একজন লেখক মানুষ। আমাকে যদি কোনো কিছু বলতে বলা হয়, আমি আসলে খুবই বিব্রত বোধ করি। তারপরেও আপনারা সবাই আমাকে এখানে, আমার মতন একজন সামান্য মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছেন। আমি সত্যি আনন্দিত, গর্বিত এবং উচ্ছ্বসিত। এই যে আমার বন্ধু শাকিল ওর পাগলামির জন্য আমাকে এখানে আসতে হলো। অনেক অনেক ধন্যবাদ শাকিলকে, আপনাদেরকেও। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি লিখি আসলে সাধারণ মানুষের জন্যে। মানুষের মনের কথা, দৈনন্দিন কথাই আমি আমার কলমে, আমার কাগজে ফুটিয়ে তোলবার চেষ্টা করি। আর আমার এই লেখাগুলো আপনাদের হয়তোবা হৃদয় ছুঁয়ে যায় বলেই আপনারা আমাকে এতটা অনুভব করেন, এতটা আপন মানুষ ভাবেন, এতটা ভালোবাসেন। আমি সত্যি এই ভালোবাসার প্রতিদান যে কি করে দেব আমি বুঝতে পারি না। আমি সত্যি অসহায়, আমি অক্ষম।
তবে আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে এইটুকু কথা দিতে পারি যে যদি সৃষ্টিকর্তা সহায় হন, আমি আমার জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের জন্য সুন্দর ভালো লাগার কথা, ভালোবাসার কথা লিখে যেতে চাই। ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে বাঁচতে চাই। সেটা কোনো শারীরিক বাঁচা নয়, সেটা একেবারেই মানসিক বাঁচা, আত্মিক বাঁচা। আমি আমার লেখনীর মাধ্যমে আপনাদের মনের মণিকোঠায় বেঁচে থাকতে চাই। কি আপনারা আমাকে বেঁচে থাকতে সাহায্য করবেন তো? অনেক ধন্যবাদ। আমি আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য লিখতে পারি, সুন্দর সুন্দর কথা লিখতে পারি, আপনাদের মনে আমার জায়গা করে নিতে পারি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তো হও, যদি ভালোবাসো তবে আগামী 24শে মে আসতে হবে 7 নং পার্কের সেই গাছতলায়। মাঝখানে একটা পার্টিশন, তারপরে আমার ঘোড়া দিতে লাগবে। প্রিয়, তুমি মুগ্ধ হও, ভালোবাসায় দগ্ধ হও। যদি ভালোবাসো তবে আগামী 24শে মে বিকাল 4টায় আসতে হবে 7 নম্বর পার্কের সেই গাছতলায়। কার চিঠি হতে পারে? আমার নয়, সেটা তো স্পষ্ট। তবে কি রীতির? কে লিখবে ওকে? কলেজে পড়া বয়সীদের মতো করে কাব্যিক আমন্ত্রণ এই বয়সে কেউ কাকে করে নাকি? না না, আমি রীতির বিষয়ে এমনটা কেন ভাবছি? ওকে আমি খুব ভালো করে তো চিনি। ওর সাথে আমার সম্পর্ক সেই ইউনিভার্সিটি থেকে। এর মধ্যে যতটুকু আমি জানি, রীতি আর আমার মাঝে কোনো দূরত্ব নেই। তাহলে কি অন্য কেউ, নাকি আমাকে আড়াল করে? ধ্যাৎ, আমি এসব কি ভাবছি? ছি ছি ছি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। এসব দরকার আছে দেওয়ার পর আসলে সিটি থাকে না, শুনতাম না। মর্নিংটা চলতেছে এখনো ভালো যাচ্ছে না। কেন স্যার, এমনটা কেন বলছেন? না, এমনি বললাম, জাস্ট ফান। ও আচ্ছা স্যার, কাল রাতে আপনার বন্ধুর লেখা সিরিয়ালটা দেখেছেন? না, বলেন কি স্যার, উনি কি দেখেছেন? উনি দেখেছেন কিনা আমি কি করে বলবো, তবে মনে হয় না দেখেছেন। স্যার, এটাও কি সম্ভব? মিস আনিলা, পৃথিবীতে সবই সম্ভব। সেদিন তো রানা মাহমুদ অফিসে এসেছিলেন, সেটা কি সম্ভব না অসম্ভব? স্যার, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে উনি ওই দিন অফিসে এসেছিলেন। বাদ দিন সব, কাজের কথা বলুন। সত্যি স্যার, এমন একটা লেখা লিখেছেন উনি, অসাধারণ। অথচ উনি নিজেই দেখেন না। ও দেখেনি তো দেখেনি, একবার তো আমাকে বললো না পর্যন্ত। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। স্যার স্যার
স্যার আমি ওনার সঙ্গে বাইরে একবার দেখা করতে চাই, আপনি ব্যবস্থা করে দেবেন স্যার প্লিজ। তুমি ফাইলটা রেখে এখন যাও, পরে এসো। ওকে? আমার কি জিজ্ঞাসা করে মূর্খ এখন যে আদর করবো না পিয়ন কি ভুল করে এই চিঠি আমাদের লেটার বক্সে ঢুকিয়ে দিয়েছে? কিন্তু সেটাই বা হবে কি করে? নাম লেখা নাই, কিন্তু বাকি অ্যাড্রেস তো সব আমাদের ফ্ল্যাটেরই। তাহলে মানুষ কি এভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে? শাকিল বিষয়ে যতটুকু জানি তাতে ওর এ ধরনের কোনো কিছু নেই। গল্প করতে করতে একবার শাকিল বলেছিল যে স্কুলে পড়ার সময় পাশের বাড়ির এক মেয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। এখন কি তাহলে সেই মেয়ে? না না, তাই বা হয় কি করে? কিরে চুপ কেন? না কই, বল। কই মানে? আমরা কোন মার্কেটে যাব? চল আশেপাশে যেটা কাছে, সাতটামারাটাই যাই না? ঠিক আছে, আর রিক্সা সামনে। অনেক পাওয়া তোমার কি আসতে আজকে একটু দেরি হবে? কেন? না মানে যেবার মেয়ে পুষ্প ওর আজকে বার্থডে, আমাদেরকে যেতে বলেছিল। ও, দেখি অফিসে গিয়ে তারপর জানাই। তাছাড়া তুমি একা গেলেই তো হয়, আমার আবার যাওয়ার কি দরকার? এটা কেমন কথা? তোমার কাজিন আর আমি একা যাব, ব্যাপারটা কেমন দেখায় না? ঠিক আছে, আমি অফিসে গিয়ে দেখি কি অবস্থা, তারপর তোমাকে ফোনে জানাচ্ছি।
তুমি মুগ্ধ হও, ভালোবাসায় দগ্ধ হও, যদি ভালোবাসো তবে আগামী 24শে মে আসতে হবে 7 নং পার্কের সেই গাছতলায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিসেস শাকিল বলছিলাম। ও আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনার স্যার অফিসে নেই? স্যার তো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, কোথায় গেছে? আসলে আই এম সরি ম্যাডাম, এটা তো আমার এখতিয়ারের বাইরে। ও আচ্ছা, সরি, ঠিক আছে। আচ্ছা ম্যাম, স্যার এলে কি কিছু বলবো? হ্যালো প্রিয়, তুমি মুগ্ধ হও, ভালোবাসায় দগ্ধ হও, যদি ভালোবাসো তবে আগামী 24শে মে বিকাল 4টায় আসতে হবে 7 নম্বর পার্কের সেই গাছতলায়। মতলব তাহলে ঠিকই ধরেছি। এই কারণেই আজকে সকালে বার্থডেতে যেতে হবে শুনে এরকম বায়না ধরেছে।
কার সাথে তুমি দেখা করতে এসেছো। তোর রাধারানী কোথায় আছে তো বর্তমানে? এই তুই না ওই রীতিকে তোর অর্ধাঙ্গিনী না পূর্ণাঙ্গিনী কি যেন বলিস, তো তাকে রেখে তুই এখানে বসে আছিস কেন? যা তাকে রেখে নিয়ে ওকে বিরক্ত করিস না, তার চেয়ে বরং আমরা দুজনে বসেই গল্প করি। আর জোর আয়, আমরা তিনজনে মিলে একসাথে আড্ডা দিই। আরে ওই একটা কথা জানিস না, ওই যে বলে না দুয়ে মিলে হাঙ্গামা হয়, তিনে আড্ডাময়। তুই যে কি না কথাবার্তাও ঘুরিয়ে বলিস। থাক বাবা, তোকে ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। রীতি, রীতি আসছি। সব জায়গায় সবাইকে মানায় না। এটা তুই কেমন কথা বলিস শাকিল? এখন আমি যদি তোকে বলি যে এখানটাতে তোকে মানায় না, তুই কি করবি? এখান থেকে উঠে চলে যাবি? না, কেন উঠবো? তাহলে তোর যেমন এখানে বসবার অধিকার আছে, ঠিক তেমনি করে রীতির অধিকার আছে এখানে এসে বসবার, আমাদের সঙ্গে আড্ডা দেয় এবং তোকে ইচ্ছে মতন করে গালিগালাজ করবার। কি? হ্যাঁ জনাব, তাই। এই যে রাধারানী চলে এসছে, বসো 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 বসো। তোরা বস, আমার একটু গান আছে। এই কোনো উঠে ওঠেনি, একদম বসে থাকবি চুপচাপ। আচ্ছা, তোদের মধ্যে কি হয়েছে আমাকে বলবি? কই, কিছুই তো হয়নি। শাকিল, কি হয়েছে? না, তেমন কিছুই হয়নি। আমার তো দেখে তা মনে হচ্ছে না। তোদের দুজনকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে তোরা দুজন সাংঘাতিক একটা ঝগড়া করেছিস, অথবা সাংঘাতিক একটা ঝগড়া করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছিস। না, সেরকম কিছুই হয়নি। বুঝতে পেরেছি। আচ্ছা শোন, তোদেরকে মজার একটা কথা বলি। কি বিষয়টা হচ্ছে, তোদের নিয়ে লেখবার মতো আমি চমৎকার একটা প্লট পেয়ে গেছি, একেবারে অসাধারণ বলতে পারিস। তাই নাকি? সত্যি? হ্যাঁ সত্যি তাই। কিন্তু কি হলো, তোরা কেউ খুশি হোসনি মনে হচ্ছে? আমি আসলেই খুশি হয়েছি। ওকে, আমার লেখার শিরোনামটা তাহলে বলে ফেলি।
আমার লেখার শিরোনাম হচ্ছে নীলখাম। নীলখাম শোন শাকিল, পুরো ব্যাপারটা তোদেরকে একেবারে খুলে বলি। ব্যাপারটা হচ্ছে তোরা দুজন আমার অনেক কাছের মানুষ, আমার মনের মানুষ, আমার বন্ধু মানুষ। আমি প্রায় ভাবি, প্রায় বলতে সবসময় ভাবি তোদের নিয়ে কিছু একটা লিখবার, কিন্তু যখনই লিখতে যাই তখন দেখি অত্যন্ত সুখী ছিমছাম একটা পরিবার, আর তোরা দুজন মানুষ। আমি না এই গল্পের মধ্যে কোনো ভেরিয়েশন পাই না, আর কোনো কিছুই খুঁজে পাই না, একেবারে ফ্ল্যাট মনে হয়। তাহলে লেখার দরকার নেই। আহা শাকিল, আরে শোন না, এবার যখন তোদের বাসায় এলাম, তোরা দুজনে মিলে যখন আমাকে জোর করে ধরলি যে তোদের নিয়ে একটা কিছু লিখতেই হবে, তখন আমি মনে মনে প্ল্যান করে ফেললাম যে মানুষের ভেতরের মানে ইন্টারনাল বিষয়গুলোর যে পরিবর্তন নানানভাবে ঘটে, সেটার উপরে একটা স্টোরি বিল্ড আপ করব। তোমার গল্পটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তার আগে বলো নীলখামটা আসলে কি? বলছি নীলখামের একদম কাছাকাছি চলে এসেছি। মনে করো আমার স্টোরি ঠিক, স্টোরির পাত্র এবং পাত্রী দুজনেই ঠিক। এবার আমি আমার প্ল্যান অনুযায়ী তোমাদের লেটার বক্সে আমার কারুকার্যময় রোম্যান্টিক অ্যান্ড পয়েটিক ইনভাইটেশন কার্ড ইন করে দিলাম। শালা, এই কথা? হ্যাঁ বন্ধু, এই কথা। তাই তো বলি। শোন, আমার সৌভাগ্য হচ্ছে লেটার বক্সে ইনভাইটেশন কার্ডটা রাখবার পরপরই তোরা সেটা খুলে দেখিস, তা না হলে আমাকে আরো বেশ কিছুদিন কষ্ট করে ওয়েট করতে হতো। যাক, তোরা আমার লেখাগুলো পড়বার পর তোদের দুজনের ভিতরের ইন্টারনাল চেঞ্জগুলো একেবারে প্রকট হয়ে ওঠে, আর আমি আমার লেখার প্লটটা পেয়ে গেলাম, যার পূর্ণাঙ্গ রূপ তোরা দেখতে পাবি আমার আগামী কোনো একটা কাজে। আমাদেরকে নিয়ে তুই এই কাজটা করতে গেলি কেন? কারণ তো আছে বন্ধু, কারণটা তোদের আমি পরিষ্কার করে বলি। মনে কর কাছাকাছি দুজন মানুষ একে অপরকে অত্যন্ত ভালোবাসে, সম্মান করে, তাদের দুজনের ভিতরে অনেক মায়া, অনেক মমতা, অনেক সুদৃঢ় একটা সম্পর্ক। কিন্তু দেখ, এর মধ্যেও কিন্তু পরিবর্তন আসতে পারে, এর মধ্যেও কিন্তু সংঘাত দানা বাঁধতে পারে, বিদ্রোহ দানা বাঁধতে পারে, তাদের দুজনের মধ্যেই কিন্তু মান অভিমানও থাকতে পারে। আর এটাই হচ্ছে আমার লেখার মূল উপজীব্য বিষয়। পশ্চিমা দেশগুলোতে এই ইন্টারনাল বিষয়গুলো নিয়ে অনেক লেখালেখি পূর্বেও হয়েছে, এখনো হচ্ছে, আমাদের দেশেও শুরু হয়েছে। ধর, আমি এখন শুরু করলাম। যত যাই বলো কবি, কাজটা তুমি মোটেও ঠিক করো। আমি ওকে ভুল বুঝে পার্কে পর্যন্ত গিয়েছিলাম, গিয়ে দেখি ও পার্কেই বসে আছে। এত রাগ হচ্ছিল না, তখন যে কি করতে ইচ্ছা করছিল আমি বলে বোঝাতে পারবো না। আর আমি ভেবেছিলাম ওই পার্কের রীতির সামনে আমি যাকেই দেখবো তাকেই খুন করে ফেলবো, তাতে আমার জেল ফাঁসি যা হয়ে হোক। হ্যাঁ, আমি তোমার টেবিলে ছুরিও দেখেছিলাম। এই শাকিল, দাঁড়া, তুই কি পার্কে ওই ছুরি নিয়ে গিয়েছিলি নাকি? আরে ওটা রেখেছিলাম নিজের সেফটির জন্য। পার্কের ওই লোকটা যদি আমার চেয়ে স্বাস্থ্যবান হয় বা শক্তিশালী হয়, সেক্ষেত্রে নিজেকে সেফ রাখা লাগবে না। তুমি পারো। একটা 4 লাইনের চিঠির জন্য তুমি একটা লোককে খুন করতে প্রস্তুতি নিয়ে নিয়েছিলে। আচ্ছা রীতি, তুমি আমাকে বলো তো, পার্কে যদি ওর সঙ্গে তুমি অন্য কোনো মেয়েকে দেখতে, তুমি কি করতে? সেটা এখন বলবো। বলে একদম দ্বিধা ছেড়ে সব বলে ফেলো। আরে রীতি, বলো না। আমি তো ভেবেছিলাম পার্কে গিয়ে যদি দেখি শাকিল অন্য কোনো মেয়ের সঙ্গে বসে আছে, তাহলে বাড়ি ফিরে আমি কাউকে কিচ্ছু না বলে আমি নিরুদ্দেশ হয়ে যেতাম, কাউকে কিচ্ছু জানাতে দিতাম না। ওরে বাপরে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা রীতি, আর অন্য কোনো কিছু ভাবনি? আর ভাবনা বলতে বলে দেরি করো না, বলো।
আচ্ছা তুমি তুমি একবার ভাবলে না তুমি বিষ খেলে আমার কি হতো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে বাবা, আমাদের চেয়ে বেশি ধন্যবাদ পাবে তোর এই সেই চিরকুট। তাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই লেখার প্লটটি পাওয়ার জন্য আমাকে কিছু কুটো কৌশল চালতে হয়েছে, যে এই জীবনে আমার প্রথম ঘটলো। এর জন্য তোর কি পানিশমেন্ট হবে সেটা বল। হ্যাঁ, এসব করতে গিয়ে তুমি বিরাট ঝামেলা পাকিয়েছো। পানিশমেন্ট না? আচ্ছা ঠিক আছে, মনে কর এই লেখালেখির জন্য আমার পাবলিশার আমাকে যা দেবে তা আমি পেনাল্টি হিসেবে দিয়ে দেব। মনে কর তা দিয়ে এই 3 জন মানুষের বিদেশের ট্যুর হয়ে যাবে। কি চলবে? আমি বাবা তোর এসব প্ল্যানিং এর সাথে আর নেই। এই আমার প্ল্যানের সঙ্গে নাই মানে কেন? আবার কখন কোন খামের মধ্যে কি ঝামেলা তৈরি করে কে জানে। আরে না 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 না, একেবারে আমার উপরে ভরসা রাখতে পারো। এরপর থেকে আর নীল খাম ছাড়বো না, মনে করো এরপর থেকে ছাড়বো ভালোবাসার লাল খাম। লাল খাম মানে?